8 মাস পর হঠাৎ দেখি পরিমামের আইডিটি অ্যাক্টিভ। তাই আমি এসএমএস দিলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে দেখি রিপ্লাই আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো 8 মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিলেন, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। হি ওয়াজ মাই লাইফ। একটু পর আবার বললেন, আচ্ছা আপনার নাম্বারটা দিন তো। আমি বললাম, কেন? বলছি ফোনে, আপনি নাম্বার দিন। তারপর আমি নাম্বার দিলাম। তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না। অনেকক্ষণ ফোনের অপেক্ষা করলাম, কিন্তু ফোন কল এসএমএস পেলাম না। মাথায় শুধু একটাই চিন্তা, ম্যামের আইডি কে চালাচ্ছে, আর ফোনটাই বা তার কাছে কেন? রাতে আর ঘুমই ধরলো না। ম্যামের সেই নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু নাম্বারটা বন্ধ। তাহলে আইডি কিভাবে অ্যাক্টিভ? যাই হোক, সেই সাথে একটু ঘুম আসছে। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বেজে 47 মিনিট। আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে উঠাই না, কারণ আম্মু জানে এই 8 মাসে প্রতিটা রাতে আমি অনেক দেরিতে ঘুমাই। রাতে বেলকনিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি। যাই হোক, ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাইরে এলাম। কলেজেও খুব একটা যাওয়া হয় না, আর অনিয়মিত স্টুডেন্ট হয়ে গেছি। আম্মু আর বকা দেয় না সেদিনের পর থেকে। প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেই বের হই না, কোথাও বেরোনো তো দূরের কথা। গোসল করে নিচে এসে একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকালের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদে আসতেই ম্যামের কথা মনে পড়ে গেল। আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করেছি এখানে, ওনাকে একটা নজর দেখার জন্য। প্রতিদিন গোসল করে কাপড় শুকাইতে ম্যাম ছাদে আসতো, আর আমি ওনাকে দেখার জন্য কত বাহানা নিয়ে ছাদে আসতাম। এইসব ভাবতেই চোখের কোণা চিকচিক করে উঠলো, চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা পানি পড়লো। মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয়, মনটা আরো খারাপ হয়ে যায় বেশি। তাই ছাদে আসাই ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রুমে চলে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বারে 2টা মিস কল, তাও আবার অন্য দেশের। মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার। যাই হোক, আমি ইগনোর করলাম। এখন খুব একটা ফোনেও অ্যাক্টিভ নাম। রুমে বসে আজকের কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য। ঠিক তখনই আবারও ওই নাম্বার থেকে ফোন আসলো। আমি আবারও ইগনোর করলাম, কারণ আমার চেনা জানার মধ্যে বাইরের দেশে কেউ থাকে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে, না এ তো খুব ডিস্টার্ব করছে। তাই ফোন ধরেই বললাম, আচ্ছা মানুষ তো মশাই, আপনি দেখছেন ফোন কেটে দিচ্ছি, তবুও বারবার দিয়ে ডিস্টার্ব করছেন। লোকটি বলল, আপনি কি রাকিব? আমি বললাম, জি আমি রাকিব। লোকটি বলল, কালকেই তো আমাদের কথা হলো একটা আইডিতে, আপনিই তো নাম্বার দিলেন। আমি বললাম, ও আচ্ছা আপনি, সরি বুঝতে পারিনি। আমি মনে মনে ভাবছি ম্যামের আইডি বিদেশে কেমনে। তারপর লোকটি বললেন, ইটস ওকে। আমি বললাম, আচ্ছা ওই আইডি আপনি কোথায় পাইছেন? তারপর লোকটি যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। লোকটি বলল, আপনি যার কথা বলছেন উনি মারা যাননি। আমি বললাম, হোয়াট? বলেই আমি চেয়ার থেকে বসা থেকে এক ঝাটকায় দাঁড়িয়ে পড়লাম। আমি কি ভুল শুনলাম? তাই লোকটিকে আবার বললাম, আরেকটা বার বলেন প্লিজ। লোকটি বলল, জি ঠিকই শুনছেন, উনি মারা যাননি, উনি এখনো বেঁচে আছে। উনার কথা শুনে আমার বুকের ভেতর ধপধপ করতে লাগলো। মাথার মধ্যে যেন 1000 প্রশ্ন একসাথে ঘুরছে। ফোনটা কানে ধরে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। উনার এই কথাটা যেন আমার জীবনের মোড় আরেকবার উল্টে দিল। আমি কাপা গলায় আবার বললাম, ভাই আপনি আরেকবার বলেন, আমার পরিমাম বেঁচে আছে, আপনি কি তাকে দেখছেন? ওপাশ থেকে গলা ভেসে এলো, হ্যাঁ আমি দেখেই বলেছি, উনি জীবিত আছেন, তবে একটু জটিল, ফোনে সব বলা সম্ভব হচ্ছে না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছি, যেন এটা কোনো দুঃস্বপ্ন না হয়। বুকের বাঁ পাশে ব্যথা করছে, মনে হচ্ছে কোনো পুরোনো আবেগ যেন জেগে উঠেছে। চোখের কোণ ভিজে উঠলো অজান্তেই। লোকটি কিছুক্ষণ পর বলল, আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি চাইলে এখানে আসতে পারেন। আমি বললাম, উনাকে দেখার জন্যই মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আপনি প্লিজ ঠিকানাটা পাঠান। লোকটি বলল, ওকে দিচ্ছি, বলেই ফোনটা কেটে গেল। আমি তাকিয়ে রইলাম ফোনের দিকে, গলার নিচে যেন কাটা গেঁথে আছে, শরীরটা ঝিমঝিম করছে, ভাবনার ভারে পা কাজ করছিল না। তাই ধপ করে চেয়ারে বসে পড়লাম। মনের ভিতর একটা ঝড় বইছে, কিন্তু ম্যাম বেঁচে আছে একথা শুনতেই বুকের ভিতর এক ঠান্ডা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি ফোনে টুং করে এসএমএস আসলো। সাথে সাথেই দেখলাম লোকটি ঠিকানা পাঠিয়েছে, কিন্তু এ কি, এটা তো কোনো আমেরিকার হসপিটালের ঠিকানা মনে হচ্ছে। ম্যাম আমেরিকা, কিন্তু কিভাবে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর আমি কিছুতেই মিলাতে পারছি না। কিন্তু আমেরিকা কিভাবে যাব? আমার কাছে তো পাসপোর্ট ভিসা কিছুই নেই। আমি আব্বুকে ফোন করলাম, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আব্বু? আমি বললাম, আব্বু তুমি কালকে সকালের মধ্যেই বাসায় চলে আসবে। আব্বু বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, অনেক ইমার্জেন্সি। আব্বু বলল, ঠিক আছে দেখছি।
বলেই ফোনটা কেটে দিলাম। রাতে আমার আর ঘুম ধরলো না, শুধু মাথায় একটাই চিন্তা, ম্যাম বেঁচে আছে। খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা অনেক ফ্রেশ লাগছে, হয়তো মনটা ফ্রেশ তাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর নিচে আসতেই আম্মু আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মুকে বললাম, আম্মু ওইভাবে তাকিয়ে আছো কেন, ভূত দেখছো নাকি? আম্মু বলল, ভূতই তো মনে হচ্ছে। এটা আমি কাকে দেখছি? এই 8 মাসের কি একটা দিন আছে যেটাতে তুই এত সকালে উঠছিস? অবাক তো হবারই কথা। আমি বললাম, এত কথা না বলে আব্বু আসতেছে, নাস্তা বানাও, একসাথে নাস্তা করব। আম্মু বলল, তোর আব্বু কেন আসছে? আমি বললাম, সেটা না হয় আব্বু এলেই বলি। আম্মু বলল, কি জানি বাবা, কখন তোর কি হয় কিছুই বুঝি না। আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আধা ঘন্টা পরে আব্বু চলে আসলো, তারপর উনি ফ্রেশ হয়ে নিল। আম্মু আমাকে বলে গেল, তোর আব্বু এসেছে, নাস্তা খাওয়ার জন্য ডাকছে। তারপর আমিও নাস্তা খেতে নিচে চলে আসলাম। আমাকে দেখে আব্বু বলে উঠলো, আজকে আমার ছেলেকে এত ফ্রেশ লাগছে কেন? আমি বললাম, কারণ আছে। আব্বু আম্মু বলল, কি কারণ শুনি? আমি বললাম, বলছি, তার আগে আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো, পরিমেমের আব্বু আম্মু। আম্মু বলল, আবার ওনাদের ডাকতে হবে কেন? আমি বললাম, ডাকো না আগে, বলছি তো। আম্মু বলল, কি জানি তুই কি করতে চাইছিস, আল্লাহ জানে। বলে আম্মু ওনাদের ডাকতে গেল। একটু পর ওনারাও চলে আসলেন। তারপর আব্বু বললেন, বলো এখন কি বলতে চাও? আমি বললাম, তাহলে শোনো সবাই, পরিম্যাম বেঁচে আছে। আমার কথাই যেন পুরো ঘরটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এই কথাটা যেন সবাইকে এক ঝটকায় চুপ করিয়ে দিল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, এক দৃষ্টিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে। পরিম্যামের আম্মু মুখ এক ঝটকায় ফ্যাকাশে হয়ে গেল। চায়ের কাপ হাতে ছিল, সেটা ঢক করে মেঝেতে পড়ে গেল, কিন্তু তিনি সেটা খেয়ালই করলেন না। ঠোঁট কাঁপছে, চোখে জমে উঠেছে বিস্ময় আর কান্নার এক অদ্ভুত মিশেল। শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেলেও পায়ের নিচে মাটি নেই, এমন এক শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাত মুখে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। পরিমেমের আব্বু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, তার ভুরু কুঁচকে গেছে, দুই চোখে অনিশ্চয়তা আর আশা লুকিয়ে আছে একসাথে। ধুপ করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, যেন বসে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয়। বুক ধরফর করছে, চোখের কোণ চিকচিক করছে পানিতে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন, যেন কান্নাটা বের হয়ে না আসে। তবুও সেটা থেমে থাকেনি, গাল বেয়ে নেমে যাচ্ছে জল। আমার আব্বু চুপচাপ বসে দুই হাত একসাথ করে ঠোঁটে ঠেকিয়ে রেখেছেন, মাথা নিচু, তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। আম্মু আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন, তার মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখে ধরা পড়েছে এক চিত্লে প্রশান্তি। উনার চোখেও পানিতে চিকচিক করছে। আর পরিমেমের আম্মু ধপ করে সোফায় বসে পড়লেন, আঁচল দিয়ে চোখ চাপা দিলেন, কান্না চেপে রাখার চেষ্টা করলেও কাঁপতে থাকা কাদের কম্পনেই সবকিছু স্পষ্ট হয়ে উঠল। এত বছর যাকে হারিয়ে শোক পালিত হয়েছে, তাকে ফিরে পাওয়ার এমন খবর, চোখের জলই যেন নিজের সত্যতা প্রমাণ করেছে। তারপর পরিমেমের আম্মু আমাকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, কি বললে বাবা, কি বললে তুমি? আমার মেয়ে, আমার পরি বেঁচে আছে? আমি বললাম, জি আন্টি, আমি মিথ্যা বলছি না। গতকাল রাতে একটা ফোন কল পাই, যে লোকটা ফোন করেছিল সে বলেছে উনি মারা যাননি। আঙ্কেল বলল, কিন্তু কিভাবে সম্ভব, আমরা তো পরীকে দাফন করেছি। আমি বললাম, আমি নিজের কানেও বিশ্বাস করতে পারিনি আঙ্কেল, কিন্তু লোকটা খুব সিরিয়াস ছিল। আর সব থেকে বড় কথা, পরিমেমের ফোন উনার কাছে। তিনি উনার ফোন দিয়ে নিজে বলেছে ম্যামকে দেখেছেন, এখন উনি আমেরিকায় একটা হাসপাতালে আছেন। আব্বু বলল, আমেরিকায়, কিন্তু কিভাবে সম্ভব? আম্মু বলল, আল্লাহ রহমত করেছে বোধহয়, এইটুকু সময়েও যদি মেয়েটা ফিরে আসে। আঙ্কেল বলল, কিন্তু আমেরিকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না। আমি বললাম, আমি যাব, আমি ম্যামকে খুঁজে বের করব, আপনারা দোয়া করবেন শুধু। আব্বু, তুমি আমার পাসপোর্ট ভিসা সবকিছু ব্যবস্থা করো। আব্বু বলল, তুমি শুধু যাওয়ার মনস্তর করো, বাকিটা আমি দেখে নেব, আমি আমার ছেলেকে থামাবো না। আন্টি বলল, রাকিব বাবা, তোমার জন্য একটু আলোর আশা দেখতে পারছি, ওকে খুঁজে এনে দিও প্লিজ বাবা। আমি বললাম, আন্টি আপনি চিন্তা করবেন না, ম্যামকে আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন। আন্টি বলল, আমাদের দোয়া সবসময় তোমার সাথে থাকবে। তারপর সবাই কিছুক্ষণ পর শান্ত হলে আমি আমার রুমে চলে আসলাম। মনটা কেমন অস্থির হয়ে আছে, ম্যামকে একটা নজর দেখার জন্য। কয়েকদিন পর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেললো আব্বু, কালকে আমার ফ্লাইট। এর মধ্যে লোকটার সাথে আমার প্রতিদিনই কথা হতো, ম্যামের খোঁজ নিতাম। রাত্রে সব গুছিয়ে রাখলাম, সকালে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আব্বু আর আঙ্কেল আছে। এয়ারপোর্টে গিয়ে আব্বু আর আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠে পড়লাম। মনটা এখন অস্থির হয়ে আছে, কখন আমি ম্যামকে একবার নিজের চোখে দেখবো। 8 মাস হয়ে গেছে, ম্যামকে দেখতে পাইনি। কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করলো। প্রায় কয়েক ঘন্টা পর আমেরিকায় ল্যান্ড করলাম।
প্লেন থেকে নেমেই আমেরিকার একটা সিম কিনলাম। 6 ঘন্টা পর সিমটা অ্যাক্টিভ হবে। যাই হোক, এখন অবশ্য রাত, তাই একটা ভালো হোটেল খুঁজে রাতের জন্য থাকার ব্যবস্থা করে ফেললাম। রাতটা কোনো রকম নির্ঘুম কাটিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেক আউট করে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে দেখি সিমটা অ্যাক্টিভ হয়েছে। তাই প্রথমেই আমি সেই লোকটাকে ফোন করলাম। 2বার ফোন দেওয়ার পর উনি রিসিভ করলেন। তারপর বললেন হ্যালো। আমি বললাম হ্যালো ভাই, আমি রাকিব, চিনতে পারছেন? লোকটি বলল হ্যাঁ পারছি, কিন্তু আমেরিকান নাম্বার কেন? আমি বললাম আমি কাল আমেরিকায় আসছি। লোকটি বলল ও আচ্ছা, আপনি এই ঠিকানায় চলে আসেন, এখান থেকে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আমি বললাম ওকে ভাই, বলেই ফোনটা রেখে লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। খুঁজে খুঁজে যেতে অবশ্য আধা ঘন্টা লাগলো। ওখানে পৌঁছে লোকটাকে আবার ফোন দিলাম। লোকটি বলল হ্যালো। আমি বললাম জি ভাই, আমি আসছি, আপনি কই? লোকটি বলল ওখানেই দাঁড়ান, আমি আসছি। আমি বললাম ওকে, বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার চেয়ে সিনিয়র হবে এমন একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পর আমার কাছে এসে বলল রাকিব। আমি বললাম জি। লোকটি বলল ও হাই, আমি আকাশ। আমি বললাম হ্যালো আকাশ। আকাশ বলল ঠিক আছে, তাহলে হাসপাতালে যাওয়া যাক। আমি বললাম জি শিওর। তারপর ওনার নিজস্ব গাড়িতে উঠে পড়লাম। দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে। আমি ওনাকে বললাম ভাইয়া আপনি কি বাংলাদেশি? আকাশ বলল জি আমি বাংলাদেশি, বিদেশেই সেটেল। আমি বললাম ও আচ্ছা, আপনি ম্যামের খবর জানলেন কিভাবে? আর ওনার ফোনটাই বা আপনার কাছে এলো কিভাবে? আকাশ বলল সেটা না হয় পরে বলি, আগে দেখেন উনি আপনার পরি ম্যাম কিনা। আমি বললাম আচ্ছা। ওর যেন শেষই হতে চাচ্ছে না। আমি ম্যামকে দেখার জন্য অস্থির হয়ে আছি। কিছুক্ষণ পর একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো।